যেটার জন্য এত কষ্ট করে আসলাম আমরা, তো সেটাই সেই এই ব্রিজ, রংকেলিয়া ব্রিজ, পুরোটাই হ্যাঙ্গিং। গুড মর্নিং ফ্রম রোহিঙ্গা হোমস্টে। তো এখন সময় প্রায় 7:10 মতো বাজে। তো আমরা পুরোপুরি রেডি। আজকে একটা মানে খুবই অ্যাডভেঞ্চারাস রাইড বলবো না, ট্রেক, মেঘালয়ের সব থেকে মানে ভয়ঙ্কর ট্রেক যাকে বলে সেটা মাউরিংখান ট্রেক। তো সেই ট্রেকটা আজকে করবো। রেনবো ওয়াটারফল ট্রেক করে তো খুবই গায়ে ব্যথা। তো তারপরেও কালকে আমরা যখন ডাউকি থেকে ফিরছিলাম, ডাউকি থেকে বোটিং করে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ওখান থেকে হোমস্টে দূরত্ব ছিল 74 কিলোমিটার। তো 74 কিলোমিটার আসার 2 ঘন্টা সময় দেখাচ্ছিল, কিন্তু প্রায় 20 কিলোমিটার আসার পর রাস্তায় এত কুয়াশা, এরকম কুয়াশা আজও পর্যন্ত কোনোদিনও ফেস করিনি। মানে এত কুয়াশা, ফগ লাইট মারা সত্ত্বেও 10 ফুটের উপরে কিছু দেখাই যাচ্ছিল না, চারিদিকটা পুরো ধোঁয়া। হোমস্টেতে আসতে প্রায় 9টা বেজে গিয়েছিল। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তার আগের দিন ডবল ডেকার রেনবো করে তার পরের দিনে ওরকম 170 কিলোমিটার রাইড 12 ঘন্টা ধরে ভিজিট করেছি। তো সুমিত দা, কালকে যে রাইডটা হলো ডাউকি থেকে ফেরার পথে যে রাস্তাটা, কুয়াশা ভরা রাস্তাটা কুয়াশা ছিল, 10 ফুটের বেশি কিছু দেখা যাচ্ছিল না, ওটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে রাস্তাটা ওয়ার্কিং কন্ডিশনে আছে, বেশ কিছুটা প্যাচ খারাপ, ওটাই আরও টাফ ছিল। তো সত্যি বলতে আমরা এরকম কুয়াশা কোনোদিনও ফেস করিনি। এতদিন রাইড করছি, সন্ধ্যা 6টার পরে ওই রাস্তায় কোনো মানুষজনকে দেখা পাইনি। যা যাচ্ছে 2-4টে করে গাড়ি যাচ্ছে, মানুষজন দেখতে পাইনি। যদি কোনো সমস্যায় পড়তাম তাহলে সত্যি খুব টাফ হয়ে যেত, খুব টাফ। তবে আজকে সেম রুট ফলো করবো, 30 কিলোমিটার রাইড করবো, 30 কিলোমিটারের পরে ট্রেক আছে। তো ভিডিওটার সঙ্গে থেকেও সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড মর্নিং। তো এখন সময় 7:35। আমরা বেরোবো ভেবেছিলাম 7টার সময়, কিন্তু সেই প্রত্যেক দিন টার্গেট একটা নিই যে এরকম সময় বেরোবো, টার্গেটটা থেকে আধ ঘন্টা পিছিয়ে যায়। প্রত্যেকবারই দেখছি। তো এটাই ভালো যে সকাল সকাল টার্গেট নিই। 7টার দিকে টার্গেট নিয়েছি, 7:30 ঠিকঠাকই টাইমে বেরিয়েছি। এখান থেকে মাউরিংখান ট্রেক যাবো। মাউরিংখান ট্রেকে এখান থেকে যেতে গেলে আমাকে যেতে হবে ওয়াকেন ভিলেজ। এখান থেকে ওয়াকেন ভিলেজের দূরত্ব আছে 31 কিলোমিটার। 1 ঘন্টা তো লাগবেই, 1 ঘন্টা 10 মিনিটও হতে পারে রোড কন্ডিশনের দেখে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইকের কাছে এসেছি তখন মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কেন কি রাত্রেবেলা তো বৃষ্টি হয়েছে, বাইকটা ভিজে ছিল, সেটা কোনো কথা নয়, কিন্তু আবার সকালবেলা যদি রেন গিয়ার পরে গাড়ি চালাতে হয় সেটা খুবই চাপের ব্যাপার ছিল। আকাশ যদি এরকম মেঘ করে থাকে, ঘন ঘন বৃষ্টি হয়, কালকে যেমন বৃষ্টি পেলাম, যখন তখন বৃষ্টি নেমে আসছে। এই রেনকোট পরছি, আবার খুলছি। যারা রাইড করে তারা নিশ্চয়ই জানে রেনকোট পরা, বিশেষ করে পরার পরে যে রাইডিং গিয়ার পরা যে কতটা চাপ হয়, সে একমাত্র যারা রাইড করে তারা ভালো করে সেটা জানে। তো এখন দেখলাম ওয়েদার ঠিকঠাকই আছে, একটু রোদ উঠলো, আবার দেখলাম আবার এক্ষুনি দেখছি এই মেঘ করে গিয়েছে। তবে তাদেরকে বলবো যারা মেঘালয় রাইড করবে তারা যেন অবশ্যই বৃষ্টির জন্য প্রিপারেশনটা নিয়ে আসে, সে যে কোনো ওয়েদারই হোক। বৃষ্টি ছাড়া মেঘালয়কে ভাবা যায় না। এই ওখানটা এলাম ওয়েদার ক্লিয়ার, এখানটায় পুরো মেঘ, আর এইটা দেখো সবাই বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, রোড পুরো ভিজে। তবে কালকে মানে কি বলবো, যখন ডাউকি থেকে ফিরছি মানে এইরকম মারাত্মক লেভেলের যে কুয়াশা পড়তে পারে সেটা আমার ধারণা ছিল না। তো এই যে মার্সিডিজ ফগ লাইটটা 10 ফুটও দেখা যাচ্ছে না, 10 ফুট, প্রচণ্ড বেগ পেতে হয়েছে কালকে। তো ওই ম্যাকডক ডিমপেম ভ্যালির ঠিক আগে এই ব্রিজটা পড়বে। ম্যাকডক ডিমপেম ভ্যালির ভিউটা তো অসাধারণ ভিউ। আজকে একটা মারাত্মক ট্রেক হতে ছিল, যে ট্রেকটা অনেকে দেখলে ভয় পেয়ে যায়, সেই রকম একটা ট্রেক। ডবল ডেকার রেনবো করার পরে সত্যি ট্রেকগুলো মানে এইসব ট্রেক করা চাপ হয়ে যায়। কাপ মাস্টারগুলো তো মানে কি বলবো, হালকা করে হাত দিলে খুব ব্যথা লাগছে। তারপরে কালকে যখন ডাউকিতে যখন নামছিলাম বা উঠছিলাম, কি বলবো, মারাত্মক লেভেলেরই কষ্ট হচ্ছিল। জায়গাটার নাম মাও জরং। এখানে একটা বাজার আছে, এখান থেকে 2 দিন আগে আমরা চিকেন কিনে নিয়ে গিয়েছিলাম। তবে এখন সকাল কত বাজে, 8টা বাজে চললো, সব দোকান এখনও বন্ধ। তবে এই বাজারটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। দেখেছি কালকে 9টার সময় আসছিলাম, দোকান টোকান সব খোলাই ছিল। এতক্ষণ দেরি হলো, তাহলে খুঁজছিল নাকি? ও
তো এই জল কত করে নিল? 30 টাকা, তাই তো? ঠিক আছে, একটা দিয়ে জল ওরা খাক, ততক্ষণ একটা বেঁধে নি তাহলে। এদিকে মেঘগুলো শুধু অবস্থাটা দেখো, পরিষ্কার জায়গাটা কেমন সাদা করে দিচ্ছে আস্তে আস্তে, স্পষ্ট দেখা যাচ্ছে একদম, আস্তে 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 পুরো ঢেকে দিচ্ছে। এই যেমন এই জায়গাগুলো পরিষ্কার ছিল একটু আগে, এগুলো আস্তে আস্তে ঢেকে দিচ্ছে। ওয়ে ভাই 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 ভাই, দেখতে দেখতে পেলে সামনে ট্রাকটা যদি ওই যদি আলোটা জ্বেলে আসতো বুঝতে পারতাম, অন্ধকারে আসতে না। সকালবেলা কন্ডিশনটা দেখো, দিনের আলোতে তাও একটু স্পষ্ট দেখা যাচ্ছে, তবে এইরকম কন্ডিশন যদি রাতে হয় তাহলে ভেবে দেখো যে কি হতে পারে। কালকে রাতে আমরা এইরকম আমরা 50 কিলোমিটারের উপরে রাইড করেছি, কতটা চাপ হয়েছে তাহলে বুঝুন। সামনে গাড়ি, ওভারটেক, এসব রাস্তায় ওভারটেক করা মানে নিজের বিপদ ডেকে আনা। ট্রাকটা যাচ্ছে একদম খুবই স্লোলি, এখানটা একটু না 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 যাবো না। ওই ভিজিবিলিটি ট্রলি ওভারটেক করা উচিত নয়। সামনে যা 4 চাকাটা গেল আর ওর পিছনে পিছনে চলে এলাম। এই রোডে আর মাত্র থাকবে 2 কিলোমিটার। 2 কিলোমিটার পর থেকে কেমন হয় সেটা দেখার। এটুকু জানি যে 2 কিলোমিটার পর থেকে ট্রাফিক অতটা থাকবে না। ওয়াক অ্যান্ড ভিলেজের দিকে ট্রাফিক অতটাই থাকবে না। ওয়াক অ্যান্ড ভিলেজটা কিন্তু অনেকটা তলার দিকে। 3 কিলোমিটার নামলাম, 3 কিলোমিটারই আমাকে আমার পিক আপ টানতে হয়নি, ঢালে একদম তলার দিকে নেমে যাচ্ছি। আর ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগাচ্ছি, আর দুটো ব্রেক একসঙ্গে কাজে করে মোটামুটি চলেছি। রাস্তাটা খুবই সুন্দর। সুন্দর মিন্স চারিদিকের যে গ্রিনারিটা তোমরা তো বুঝতে পারছো না, কেন কি এখন চারিদিকটা মেঘে ঢাকা। দুদিকের গ্রিনারিটা সুন্দর, আর রাস্তাটাও সুন্দর। এখনও পর্যন্ত পিক আপ টানতে হয়নি। তো দেখে মনে হচ্ছে এই রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কমই চলে, কেন কি দেখছি বেশিরভাগ জায়গায় রাস্তার ধারটায় সবুজ সবুজ শ্যাওলা এসে গিয়েছে। তো এখন সময় 8:30 আর আমরা প্রায় 22 কিলোমিটার চলে এসেছি। ওয়াক ইন ভিলেজ এখান থেকে বাকি আছে আর 8 কিলোমিটার। তো রাস্তায় তো ভিজিবিলিটি খুবই কম ছিল, খুবই কম। তো এখানটায় দাঁড়িয়েছি, ভালো একটা পরিষ্কার মতো জায়গা আছে, বসারও জায়গা আছে, মানে গাড়ি পার্কিংও জায়গা আছে। এখানটা ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আছে আমাদের কি বিস্কুট আছে, ইলেকট্রিক কেটেলে যে ডিম সিদ্ধ করে নিয়ে আসা হয়েছে, তো ডিম সিদ্ধ আর বিস্কুট এই দিয়ে আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে নেবো। তো এখন সময় 8:50। এখান থেকে 20 মিনিট একটা ব্রেক নিলাম একটাই কারণ যে পিছনের ব্রেকটা একটু কম ধরছিল, তো এখন ঠিকঠাকই আছে। তবে 9টা বাজতে চললো প্রায়, এখনও পর্যন্ত আমরা একটাও ট্যুরিস্টের গাড়ি আমরা এই রোডে দেখিনি। মেঘালয় অনেকে আসে, কিন্তু এই ডেস্টিনেশনটা অফবিট ডেস্টিনেশন, সবাই এখানটায় আসে না, সবাই ব্যাম্বু ট্রেক করে না। তবে একটা জিনিস বুঝলাম যে মেঘটা থাকে পাহাড়ের উপরের দিকে, ওই দেখছি উপরের দিকে। আমরা যতক্ষণ উপরে ছিলাম ততক্ষণই মেঘ ছিল, যখন উপর থেকে পাহাড়ের নিচের দিকে নামছে আস্তে আস্তে মেঘটা উপরের দিকে চলে গেছে, নিচের দিকে একদম ক্লিয়ার। উপরের দিকে দেখো কত মেঘ জমেছে। ওয়াক অ্যান্ড ভিলেজ এখান থেকে প্রায় 3 কিলোমিটারের মতো বাকি, আর রাস্তার পাশে এইরকম একটা ভিউ। দুদিকে পাহাড় আছে, মাঝখান থেকে জল নদী থেকে বেবে আসছে তলার দিকে। অসাধারণ একটা সিনিক বিউটি, এটাই তো পাও না, এছাড়া আর কি আছে। রাইড করতে এসে এটাই মজা, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ালাম, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখলাম, ক্যামেরাবন্দি করলাম, তোমাদেরকে দেখালাম, ব্যাস আর কি চাই। পাহাড়ের উপরে মেঘ, এখানে কালো মেঘ, ওদিকটাতে সাদা মেঘ, মানে উপরটাতে মেঘ, দুদিকটায় পাহাড়ের গায়ে এসে পড়েছে সূর্যের আলো, সবুজ পাহাড়, আর মাঝখান থেকে এইরকম খরস্রোতা নদী বয়ে চলেছে। ব্যাম্বুটা কে আছে না? তো এখন সময় 9:32 আর আমরা এখানটায় গাড়িগুলো পার্ক করে দিলাম। গাড়ি সব হেলমেটগুলো এখানটায় রেখে দিয়েছি, আর কিছু লাগেজপত্র ছিল সেগুলো বাঞ্জি দিয়ে এখানে বেঁধে দিয়েছি। এদিকে টয়লেটের ব্যবস্থা আছে। ওই মেন রোড থেকে নেমে আর ব্যাম্বু ট্রাকটা এদিকটায় তলার দিকে নামতে হবে। 4 ঘন্টার জার্নি আমাদের শুরু হচ্ছে। মোটামুটি যদি আমরা ঠিকঠাকভাবে যেতে পারি
4 ঘন্টা লাগবে। আর দুটো বয়স্ক লোক আছে আমাদের সঙ্গে, সৌমিত্রদা আর বাবুসোনা। তো এরা যদি ঠিকঠাক আমাদের সঙ্গে সাথ দেয় তাহলে 4 ঘন্টা, আর এরা যদি এরকম করে হাঁটতে থাকে তাহলে আমাদের 6 ঘন্টাও লাগতে পারে। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বেম্বু ট্রেকের রাস্তাটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারের রাস্তা। আর সামনে আছে টিকিট কাউন্টার, বেম্বু ট্রেকে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তো পুরো পাক্কা 9:30 আমরা ট্রেকটা শুরু করলাম, দেখা যাক কত সময় লাগে। আর এই পাথরগুলো এখন মোটামুটি ঠিকঠাক আছে, বৃষ্টির জল পড়লে এগুলো একটু স্লিপারি হয়ে যায়। উপর থেকে নেমে আসতেই এখানটায় টিকিট কাউন্টার, এন্ট্রি 100 টাকা পার হেড। নেম এন্ট্রি करना पड़ेगा। এখানে লেখা আছে ওয়াউরিউ রিভার আর মাউরিংখাং 1.26 কিলোমিটার। এই রাস্তা ধরে 1.26 কিলোমিটার। তো এখান থেকে আমরা টিকিট কাটলাম, টিকিট নিল 100 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য 50 টাকা। আর সময় লাগবে বললো, ওনারা যদি যায় এই রাস্তায় ওনাদের সময় লাগে 2 ঘন্টা, আর আমরা যদি যাই আসি, মানে যাওয়া আসা মিলিয়ে বলছি, যাওয়া আসা মিলিয়ে আমাদের সময় লাগবে 3 ঘন্টা। তো রাস্তাটা কিন্তু মানে কি বলবো, গা ছমছমে ভাব। এটা একদম অফবিট জায়গা, সবাই মাউরিংখাং ট্রেক করে না, অনেক অ্যাডভেঞ্চারাস একটা ট্রেক এটা। আর রাস্তাটা তো এইরকম রাস্তা, পাথরগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে এইরকম রাস্তাটা তৈরি করা। দুদিকে এদিকে এদিকে পুরোটাই জঙ্গল, বিভিন্ন পোকার ডাক। এই জায়গাটাকে কিন্তু আরও রোমাঞ্চকর করে তুলেছি। তো আমরা যখন ডবল ডেকার করেছিলাম তখন তিরনা থেকে ডবল ডেকার পর্যন্ত 3 কিলোমিটারের ট্রেক ছিল, আর এটা 1.27 কিলোমিটার। তাও বলছি এই 1.27 কিলোমিটার অনেক অ্যাডভেঞ্চারাস। ওই জন্য এখানটায় খুব কম পর্যটক এখানটায় আসে, খুব কম পর্যটক। রাস্তার পাশে এরকম বাঁশের বেঞ্চ করা আছে, তবে এটা এখন কাজে লাগবে না। তবে এটুকু বলতে পারি যে ওঠার সময় নিশ্চিত এটা কাজে লাগবে। প্রায় 100 মিটার মতো নেমে আসার পর এরকম একটা দোকান পড়বে, দোকানটা তবে এখন বন্ধ আছে। ওইটাতে এইটা বেশি খারাপ। বেশি খাড়া না? হ্যাঁ, ওইটার থেকে এইগুলো বেশি খারাপ। দোকানটা এখন বন্ধ আছে। আর এই রাস্তার দুদিকে এরকম বাঁশ গাছ। তবে ডবল ডেকারে যেমন ওঠার জন্য ধাপ কাটা সিমেন্টের সিঁড়ি আছে না, ওটা এখানটায় নেই, এটা আছে পাথরের। ওইটা একটু চাপ হবে। আমাদের নামতে একটু অসুবিধা হচ্ছে, কেন কি আগে একটা ট্রেক করেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই আগের ভিডিওতে। তো ওই জন্য কাম মেসেলগুলো খুবই ব্যথা হয়ে আছে। যখন ভালোভাবে ঠিকঠাক পাটা ফেলবো সেটা ফেলতে পারছি না, ব্যথা অনুভব করছি। তো যদি নামার সময় এরকম হয় তাহলে ওঠার সময় তাহলে কি হবে। জায়গায় জায়গায় এরকম ডাস্টবিনও করা আছে, মানে খাবার টাবার খেয়ে ডাস্টবিনেই ফেলতে হবে। আসলে জায়গাটা নোংরা করা উচিত না, কারণ এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেজন্য এইরকম ব্যবস্থা। ওয়াউরিউ নদীর ওয়াও ভিউ। আর আমরা আছি ঝুলন্ত সেতুতে, মানে সেতুটা দুলছে, আর তলা থেকে খরস্রোতা নদী বয়ে চলেছে। সত্যি বলতে আমরা প্রায় 300 মিটার হয়তো এলাম আমরা, কিন্তু এত সিনিক বিউটি, এত অ্যাডভেঞ্চারাস রাস্তা সত্যি মিস করবে। যদি তোমরা পারো একবার মারেংখাং ট্রেকটা করে নিও, কারণ এটা না এলে সত্যি অনেক কিছু মিস করবে না। এখানে কোনো রাস্তা নেই। আগে দেখছিলাম পাথরগুলো সাজিয়ে রাখা আছে, এখন কিন্তু পাথর সাজিয়ে রাখা নেই, এরকমভাবে পড়ে আছে। আমরা যাচ্ছি কীভাবে পথ চিনে যাচ্ছি, মানে পাথরের উপর দিয়ে গিয়ে গিয়ে পাথরে শ্যামা ভাবটা আর নেই, পাথরটা একটু সাদা হয়ে আছে, চকচক করছে। আমার সেই পথ দিয়েই এগিয়ে চলেছি। এখানে কোনো গাইড নেই, নিজেদের চিনে যেতে হবে। তবে চেনার কোনো অসুবিধা নেই, যদি চেনার অসুবিধা থাকতো অবশ্যই গাইড থাকতো। তবে এটুকু বলবো যে সত্যি রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চারাস, বারবার বলছি। আর এই রাস্তার পাশ দিয়ে এইরকম নদীর জল খুবই স্বচ্ছ। শুরুতে যদি আমাদের এইরকম অ্যাডভেঞ্চারাস ফিল আর এইরকম সিনিক বিউটি দিতে থাকে, তোমরা শুধু অপেক্ষা করো, তারপর তোমাদের সেই জায়গায় নিয়ে যাব যেখানটায় অ্যাডভেঞ্চারের সমাপ্তিটা হবে। আর রাস্তাটা দেখো, ও কিছু বলার নেই। এই বড় বড় পাহাড়, বড় বড় গাছ, এদিকটা পুরো অন্ধকার। ওয়াউরিউ নদী এখানটায় গতিটা বাড়িয়ে ফেলেছে যেন।
দিকটায় দেখো একটা মানুষ, এই একদম ঠিক আমার আঙুলের দিকটা মানুষ বসে আছে, আর ওদিকে একটা আছে বাচ্চা। গোপ্রো হয়তো অতটা ক্যাপচার করতে পারছে না। ওরা এই ওয়াওরিউ নদীর উপরে ফিশিং করছে, ওর পাথরে বসে ছিপ ফেলছে। আর এখান থেকে দেখো এই দুর্ধর্ষ এই পাথর, রাস্তা নেই কিন্তু এই কাঠ দিয়ে রাস্তা করে দিয়েছে। এইরকম পাহাড়ের পাশ দিয়ে বাঁশ দিয়ে রাস্তা, বাঁশের ব্যারিকেড করা আছে যাতে ওদিকে না পড়ে যায়। আর এদিকে হচ্ছে ওয়াওরিউ রিভার, নদীর গর্জনটা শুধু শুনুন, নদীর গর্জনটা। আর এদিক থেকে কাজ চলছে এখন। তো এখন এই বাঁশের উপর দিয়ে পরে এটা রেডি হয়ে গেলে এই পথটা দিয়ে যেতে হবে। পল্লব কেমন নামছে দেখো, দেয়াল ধরে ধরে। বর্ষাকালে রাস্তাটা কিন্তু মারাত্মক স্লিপারি হয়ে যায়। এখন যে আমি পা দিচ্ছি না, স্লিপ করে পড়ে যাচ্ছি। বর্ষাকালে ভেবে দেখো তাহলে কতটা চ্যালেঞ্জের করতে হয়। তো এখানটায় স্নান করার জন্য ন্যাচারাল সুইমিং পুল, এখানটায় স্নান করে। আর এখানটায় স্নান করার জন্য ন্যাচারাল সুইমিং পুলে অ্যাডাল্টদের 30 টাকা, চিলড্রেনদের জন্য 20 টাকা। এখন একটু উঠছি, পাহাড়ের দিকে উঠছি এরকম বাঁশের সিঁড়ি দিয়ে। কষ্ট তো হচ্ছে একটু, আর মজা নিচ্ছি, ফুল মজা নিচ্ছি। তলার দিকে দেখো গভীর খাদ, আর উপরে এরকম বাঁশ। এই ট্রেকটা পুরোটাই বাঁশের, এই জন্য পাথরটা যেন মাথায় লেগে যাচ্ছিলো। আর একটু হলে খুবই নিচু হয়ে যেতে হবে, নিচু হয়ে আসবে, এটা লেগে যাবে। দেখো বাঁশটা কোথায় কোথায় ঝুলে আছে দেখো। নারকেল দড়ি দিয়ে বাঁশগুলো বাঁধা আছে। কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, তোমাদেরকে বলবো একবার অন্তত মেঘালয় এসে ব্যাম্বু ট্রেকটা করে নিও। 5 পারসন ম্যাক্সিমাম, 5 জন এ রাস্তা দিয়ে যেতে পারবে। তলার দিকে তাকালে কিন্তু এইরকম ভিউ, এইরকম। এটাই আসল মজা, এটাই আসল মজা। এইরকম পুরোটাই ঝুলে আছে, একসঙ্গে 5 জন অ্যাট এ টাইম। নিচের দিকে তাকালে এখানে ভয় করছে। পাহাড়ের একদম কোলটাতে এইরকমভাবে বাঁশ দিয়ে সত্যি জায়গাটা দুর্ধর্ষ জায়গা। এইরকম ট্রেক বারবার করতে চাই। আমাদের 100 টাকা গিয়েছে, আমাদের পুরো পয়সা উসুল। এখানে ছোট্ট একটা দোকান আছে, আর এই হলো সেই জায়গা। ওয়াও, এটা কিন্তু মেন পয়েন্ট না, মেন পয়েন্ট আছে সামনের দিকে। এইরকম একটা পথ, দুটো পাথরের মাঝখান দিয়ে এইরকম। ওয়াও, খুব সাবধানে বেরোতে হবে। এইরকম একটা ছোট জায়গা, এখান থেকে গলতে হবে। একটু উঁচু হলেই কিন্তু পাথরটা মাথায় লেগে যাবে। এইরকম আস্তে আস্তে। ও সত্যি অ্যাডভেঞ্চারাস।
সত্যি ওর কাছে সেলফি স্টেট এরকম খাড়া সিঁড়ি যাওয়ার রাস্তাটা এমনভাবে বানানো তো একসঙ্গে পাশাপাশি দুজন যাওয়া যাবে না, বা ওপার থেকে কেউ যদি আসে সাইডও দেওয়া যাবে না। ওই যে দেখতে পাচ্ছ ওই যে পাহাড়টা, ওই পাহাড়ে যাব। মাঝ দিয়ে চারদিকে ব্যারিকেড করা আছে একদম স্ট্রেট, আর এই যে সরু রাস্তা এখান থেকেই যাব। দেখতে পাচ্ছ আমার খুব কাছাকাছি, মাঝে একটা গ্যাপ, দুটো পাহাড়ের মাঝে একটাই গ্যাপ। ওই যে পাহাড়টা যেতে হবে এখান থেকে, এই যে ওই যে পাহাড়ের ওই কোল দিয়ে 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 ওই পাহাড়ের তলা দিয়ে একদম স্ট্রেট ওখানটায়। ও এইরকম একটা ব্রিজ আবার পেলাম, বাঁশের সেতু, আর লেখা আছে অ্যাট এ 5%, কিন্তু কন্ডিশান যা, একসঙ্গে 5 জন উঠলে সমস্যা হতে পারে, কারণ মাছগুলো অনেকটা পুরনো হয়ে গিয়েছে। তলার দিকে তাকালেই কিন্তু বুকটা খেপে উঠবে। আর এদিকে ঝর্ণা, মোস্ট ডেঞ্জারাস এটাই, সবশেষে এটাই অন্যরকম মাত্রা দেবে এটাই। ওয়াও, এদিকে নদী, জলটা পুরো স্বচ্ছ জল, নীল জল, এরকম এদিকে পাহাড়, আর এদিক থেকে এইরকমভাবে ঢালে উঠতে হবে। আমি তো শুধু মানে কুর্নিশ জানাবো সেই সব মানুষদের যাদের চিন্তাধারা এইরকম এরকম পাথরের। ওয়াও, সাবধানে সাবধানে। পুরো একদম মানে যাদের মাথা থেকে এইরকম এটা বেরিয়েছে, বাঁশগুলো আটকানো থাকবে কোথায়, সামান্য করে এইসব মানে ঠেলা মারলে পড়ে যাবে, এইরকম কন্ডিশান। কি বলবো, কুর্নিশ, কিছু বলার নেই। 1.5 ঘন্টার এই যে ট্রেক, সত্যি মনে রাখার মতো। ফাইনালি চলে এলাম কিং অফ স্টোন, মাউরিং খাং। তো এখন সময় 11:30, আর আমরা চলে এসেছি মাউরিং খান যে মেন ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টেই চলে এসেছি, যেটা 3 ঘন্টা না। তো এখানটা আসতে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগে। তো আমরা বিভিন্ন জায়গায় বসছিলাম, ফটো তুলছিলাম, সব করে আমাদের দেরি হয়ে গেল। তো মাউরিং খান এই যে ভিউ পয়েন্ট, এর একটা ছোট্ট ইতিহাস আছে, যে মাউরিং খান পাশে অন্য একটা রাজ্যের মেয়ে কোথিয়াং এর প্রেমে পড়ে, সেই কোথিয়াং এর প্রেমে আরেকজন পড়ে, তার নাম মাও পটা। ত্রিকোণ প্রেমের জেরে মাউরিং খান আর মাও পটারের মধ্যে যুদ্ধ হয়। তো মাও পটার মাউরিং খানের বাম হাত ভেঙে দিয়েছিল। তো শেষ পর্যন্ত কি করেছিল, মাউরিং খান তার সর্বশক্তি নিয়ে মাও পটারের মাথায় আঘাত করে, আর মাও পটার এখান থেকে ওই যে গভীর খাদে পড়ে গিয়ে মারা যায়। তো তখন থেকে এই জায়গাটার নাম হয় মাউরিং খান। কথিত আছে যে এই যে গভীর খাতে একটা পাথর আছে, ওটা মাও পটারের মাথা, আর পিছনে আরও দুটো পাথর আছে, সেটা হলো মাউরিং খান আর কোথিয়াং দাঁড়িয়ে আছে। এই ছোট্ট একটু ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন সময় 11:35, আর আমরা এখানটা থেকে দিকে নেমে যাবো, মানে আমরা যেখানে পার্কিং করা আছে সেখানে চলে যাব। তো আমাদের এখানটায় প্রায় আসতে 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। রিল্যাক্স করে এসেছি, রিল্যাক্স করে, কোনো হার্ড পরিশ্রম না, বসে দাঁড়িয়ে জল খেয়ে খাবার খেয়ে আস্তে আস্তে এসেছি। এবার আস্তে আস্তেও নামবো। তো 12টা বাজে, আশা করছি 2টো না 3টের মধ্যে আমরা চলে যাবো ওখানটায়। তো এখন আর ভিডিও করছি না, ওখানটায় গিয়ে ভিডিও করবো যে আমাদের এখানটায় কত সময় লাগলো, আর এখানটায় নামতে আমাদের কী সিচুয়েশান তৈরি হলো সেটা তোমাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি। আগে নিচে নেমে যাবো। তো এখন সময় 12:45, আর আমরা মিডিল পোর্শনে আমরা চলে এসেছি। আর এখান থেকে জাস্ট শুধু উঠতে হবে, একটুখানি প্যাচ উঠলে আমরা পৌঁছে যাব। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা প্রায় 80% চলে এলাম। তো ফাইনালি চলে গেলাম। তো টোটাল জার্নির কথা বলছি আমি, টোটাল জার্নি যাওয়ার সময় আমাদের 2 ঘন্টা লেগেছিলো, কেন কি আমরা ফটো খিচ্ছিলাম, প্রচুর ফটো তুলেছি। আসার সময় সেম আমাদের 1.5 ঘন্টা সময় লাগলো। তো 1.5 ঘন্টা যে খুব কষ্ট করে হার্ড পরিশ্রম করে এসেছি তা নয়, আমরা খুবই স্লোলি রেস্ট নিয়ে আড্ডা দিয়ে, তবে এটুকু বলতে পারি, তো ডবল টেকার বা কিংবা রেনবো ওয়াটারফলস যারা করেছো তাদের কাছে এটা কিচ্ছু না, তবে এটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্রেক ছিল। চলো, তো এখন সময় 2:45, আর এখান থেকে যাব একটা বেশ সুন্দর একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম রংকিলিয়াও ব্রিজ। তো রংকিলিয়াও ব্রিজ এখান থেকে ডিস্টেন্স আছে 36 কিলোমিটার। সুন্দর একটা ভিউ। তো এতক্ষণ আমরা দেরি করলাম কি, চলে এসেছিলাম অনেকটা তাড়াতাড়ি, ওই জন্য এখান থেকে ওয়েট করেছিলাম যে চিকেন থালি খাবো,
বললো চিকেন থালির জন্য আধ ঘন্টা দেরি হবে। তো তা বললাম যে তাড়াতাড়ি কী হবে, বললো চিকেন ফ্রায়েড রাইস। তো তাড়াতাড়ি হবে যখন, তো চিকেন ফ্রায়েড রাইস বলার পরেও দেখছি সেই আধ ঘন্টা দেরি হয়ে গেল। চিকেন ফ্রায়েড রাইসটা খেলাম, কীরকম একটা মানে কী বলবো, হাঁসটা হাঁসটা একটা গন্ধ। এক প্লেট সবজি নিলাম, 50 টাকা নিল, আলু সোয়াবিনের তরকারি। তো ওই দিয়ে মাখিয়ে চিকেন ফ্রায়েড রাইসটা খেলাম। তো চিকেন ফ্রায়েড রাইস নিয়েছে 70 টাকা করে, আর আলু সোয়াবিনের সবজি নিয়েছে 50 টাকা। তো আমাদের এখানে বিল হয়েছে 720 টাকা, 2.55। আর ওয়েদারটা দেখো, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে, এক্ষুনি বৃষ্টি আসবে সেই রকম একটা ওয়েদার। তো বৃষ্টি এলে তো একটু চাপ হয়ে যাবেই, একটু আসতে না আসতেই এরকম মেঘ ঢেকে গেল। মানে যত উপরের দিকে উঠছি ততই মেঘে ঢেকে যাচ্ছে। এখন সময় 3:55, চলে এসেছি মাউঝং থেকে। নিয়ে নেবো বাঁদিক, এখান থেকে ডিস্টেন্স আছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার গিয়ে তোমাদের একটা সুন্দর ভিউ দেখাবো, সুন্দর ভিউ। অ্যাকচুয়ালি এটা পরিকল্পনা আমাদের ছিল না, কিন্তু যেহেতু এখন সবে 4টে বাজতে 10 বাকি আছে, তো এত তাড়াতাড়ি রুমে গিয়ে কী করবো, সেই বসে থাকা শুয়ে থাকা, এছাড়া তো আর কোনো কাজ নেই। তো ভাবলাম এখানটা সুন্দর একটা ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজ, তো সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আশা করছি তো ভালো লাগবে তোমাদের। চার কিলোমিটার ভালো রাস্তা আসার পর এইরকম রাস্তা পড়েছে। এইরকম রাস্তা আপাতত 2 কিলোমিটার মতো রাইড করে এলাম। এখন জানি না সামনের দিকে কীরকম রাস্তা। এইরকম রাস্তা হলে তো চাপ হয়ে যায় না, মনে তো হচ্ছে পুরো পথটা এরকমই হবে। র্যাঙ্কিলিয়ান ভিউ পয়েন্ট, টিকিট কাটতে হবে, চলে যা। তো ভিজিটিং আওয়ার্স দেওয়া আছে এখানটায় মার্চ টু সেপ্টেম্বর 8:30 থেকে, সকাল 8:30 থেকে 6টা PM পর্যন্ত। চলে সামনে, তাড়াতাড়ি চলে যা, ভিউ পয়েন্ট নিয়ে হয়ে যাবে। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। এখন 4:15 বাজে। তো টিকিট নিল 30 টাকা করে পার পারসন। আমরা 3 জন আছি, তো 3,390। তোমাদের বলতে পারি ডেস্টিনেশনটা কিন্তু একদম অফবিট। রাস্তা থেকে বুঝতে পারছো যে কতজন আসতে পারে এই রাস্তায়। আর আমরা যখন যাচ্ছি তো ফেরার পরে দেখলাম হাতে গোনা 4টে থেকে 5টা গাড়ি দেখলাম। এইরকম একটা লোকেশানে, জনমানবহীন, না আছে দোকান, না আছে কিছুই নেই। এমন লোকেশানে যে এরকম ভিউ থাকতে পারে সেটা সত্যি আমাদের অজানা ছিল। এখন সময় 4:25, ব্রিজটা আছে সেখানটায় প্রায় চলে এসেছি কাছাকাছি। অ্যাকচুয়ালি আমরা তাড়াহুড়ো করছিলাম, সূর্যের আলো নেই বললেই চলে। আর সূর্যের আলো থাকতে থাকতে যদি আমরা ভিউটা তোমাদেরকে দেখাতে পারি, ওফ কি বলবো, অসাধারণ ভিউ। কি বলবো, এত কষ্ট করে এসে এটাই প্রাপ্তি, সার্থক। আর এই হলো সেই জায়গা। ওয়াও, কিচ্ছু বলার নেই, ওয়াও, জাস্ট ওয়াও। যেটার জন্য এত কষ্ট করে আসলাম আমরা, তো সেটাই সেই এই ব্রিজ, রাংকেলিয়া ব্রিজ। পুরোটাই হ্যাঙ্গিং, এদিক থেকে এরকম, এদিকে এইরকম সুন্দর ভিউ। অনেকগুলো ব্রিজ দেখেছি, এই ব্রিজটা ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। এই তারের মোটা তারের কাছেই আছে, এদিকে তারের জাল আছে, আর তলায় বিছানো আছে টায়ারের বিট, আর তলাতে ওয়াও, অ্যাকচুয়ালি ব্রিজ থেকে এদিকের ভিউটা খুব সুন্দর লাগে। তো এই মুহূর্তে এই জায়গাটা পুরো মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ক্যামেরাতে স্পষ্ট বুঝতে পারছো তোমরা, মেঘগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, এই দিকটা সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই মেঘগুলো যদি না থাকে তাহলে এই জায়গার সৌন্দর্যটা মানে কী বলো, কয়েক গুণ বেড়ে যায়। যাই হোক, এই মেঘ আছে, তার সৌন্দর্যটাও মানে অন্যরকম লাগছে। এই ব্রিজটা শুধু দুলছে, এই ব্রিজটাতে উঠলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, অন্যরকম ফিলিংস। অনেক হ্যাঙ্গিং ব্রিজে উঠেছি, এই একটা হ্যাঙ্গিং ব্রিজ সত্যি বলতে অন্যরকম। এই ব্রিজটা ভিজিট করে তোমার কেমন লাগলো? তো এখানটায় প্রচণ্ড জোরে হাওয়া বইছে। আমরা শুধুমাত্র ফটো তোলার জন্য এই গরম পোশাকগুলো খুলে দিয়েছি। মেঘালয় রাইডের এটাই আমাদের
শেষ ভিজিট পয়েন্ট। তো এরপর আমরা চলে যাব কলকাতার দিকে। শেষ করছি এখান থেকে। এই বিষয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।